আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। পৌরাণিক উপাখ্যানে আমরা দেখেছি যে দেবতার এক নির্দেশে সমুদ্র আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়ে পথ করে দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। এটাও কিছুটা সেরকমই। দক্ষিণ কোরিয়ায় বছরে দুবার মাত্র 1 ঘন্টার জন্য সমুদ্র যেন মানুষকে পথ ছেড়ে দেয়। তখন হাজার হাজার মানুষ সমুদ্রের মাঝখান দিয়ে পায়ে হেঁটে জিন্দো আইল্যান্ড থেকে মোদো আইল্যান্ডে পার হন। এই পথের দুপাশে সাগরের আচমকা সরে যাওয়ার ঘটনাটা ঘটে মূলত জোয়ার ভাটার কোনো একটা বিশেষ বিচিত্রতার কারণে। কিন্তু সাধারণ মানুষের চোখে এটা যেন রূপকথার মতোই অলৌকিক ঘটনা। সময়টা একদম ঠিকঠাক মাপা থাকে, বছরে দুবার 1 ঘন্টার জন্য। সেই 1 ঘন্টায় সাগরের বুকে তৈরি হয় প্রায় 3 কিলোমিটার লম্বা একটা প্রাকৃতিক রাস্তা। পর্তুগালের ছোট্ট শহর লেভিরা। 2023 সালে এই শহরের বাসিন্দারা অদ্ভুত এক ঘটনার সাক্ষী হন। ওই দিন শহরের রাস্তা দিয়ে বয়ে যায় রেড ওয়াইনের বন্যা। মূলত শহরের উপরিভাগে অবস্থিত লেভিরা ডিস্টিলারি নামের একটি ওয়াইন কোম্পানির 2টি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে 2.2 মিলিয়ন বা 22 লক্ষ লিটার রেড ওয়াইন পড়ে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে লাল রঙের ওয়াইনের প্রবাহ শহরের একটি ঢালু সড়ক বেয়ে নেমে যাচ্ছে নদীর স্রোতের মতো। এমনকি ওই প্রতিষ্ঠানের পাশের একটি বাড়ির বেসমেন্টও ওয়াইনে ভরে যায়। খরগোশময় দ্বীপ, যতদূর চোখ যায় শুধু খরগোশ আর খরগোশ। যদি কখনো ভুলেও সেখানে চলে যান তাহলে অনায়াসে আপনি এসব খরগোশের মাঝে হারিয়ে যেতে পারেন। হিরোশিমা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এই ওকুনোশিমা দ্বীপ। স্থানীয় ভাষায় একে বলা হয় উসাগিসীমা বা খরগোশের দ্বীপ। 19বিংশ শতাব্দীর শুরুতে রাসায়নিক অস্ত্র পরীক্ষায় ব্যবহৃত হতো দ্বীপটি। 1929 সালে এখানে একটি গ্যাস কারখানা তৈরি হয়। তাতে বিষাক্ত রাসায়নিক গ্যাস তৈরি করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটি বন্ধ হয়ে যায়। তখন সব রাসায়নিক পুড়িয়ে ফেলা হয়। জনসাধারণের আনাগোনাও নিষিদ্ধ হয়েছিল এই দ্বীপে, কারণ দ্বীপটির বাতাসে ভেসে বেড়াতো বিষাক্ত গ্যাস। অনেকদিন পর দ্বীপটি মানুষের বসবাসের উপযোগী কিনা সেটি পরীক্ষা করতে সেখানে কিছু খরগোশ ছেড়ে দেওয়া হয়। তারপর খরগোশের সংখ্যা বাড়তে থাকে। একসময় সেটি খরগোশের দ্বীপ হয়ে ওঠে। বর্তমানে ওকুনোশিমা দ্বীপে হাজার হাজার খরগোশ রয়েছে। তারা আবার বেশ বন্ধুবৎসল, মানুষ দেখলেই ছুটে আসে। দ্বীপটি এখন হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র। পর্যটকরা এখানে শুধুই খরগোশ দেখতে আসে। স্কিইং করে গিয়ে গাছের সঙ্গে বেশ জোরেই ধাক্কা খেয়েছিলেন 52 বছর বয়সী লেটিজিয়া মার্সিলিস। তবে কোনো ব্যথা না হওয়ায় বিষয়টি হালকাভাবে নিয়েছিলেন তিনি। এমনকি নিজেই গাড়ি চালিয়ে ফিরেছিলেন বাড়িতে। ঘণ্টা কয়েক বাদে হাত ফুলে যেতে চিকিৎসকের কাছে যান তিনি। এক্সরেতে ধরা পড়ে কাঁধ ভেঙে গেছে তার। কিন্তু এই ভেঙে যাওয়ার পরেও যন্ত্রণার বালাই নেই কেন? তবে কি সংবেদন শক্তিহীন তাঁর স্নায়ু? না, শুধু লেটিজিয়াই নয়, প্রায় 3 পুরুষ ধরে কোনো শারীরিক যন্ত্রণায় ছুঁতে পারেনি ইতালির মার্সিলিস পরিবারকে। হ্যাঁ, অবাক লাগলেও এমনটাই সত্যি। এও এক বিশেষ ধরনের অভিযোজন। গবেষকরা জানাচ্ছেন ZFHX2 খ্যাত এক বিশেষ জিন এই ঘটনার জন্য দায়ী, যার উপস্থিতিতে যন্ত্রণা ছাড়া সমস্ত রকমের অনুভূতিকেই স্নায়ু গ্রহণ করতে পারে। কিন্তু কিভাবে ঘটল এই অভিযোজন, সেই রহস্যের সমাধান মেলেনি আজও। কত মানুষের মনে কত রকম অদ্ভুত শখ জাগে। যেমন আমেরিকার জোসেফ মার্কোনট সাহেবের শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর তাঁর দেহ যেন রাখা হয় মমি করে। 1922 সালে আবিষ্কৃত হয় মিশরের ফেরাও তুতেনখামেনের মমি। ব্যাস, তারও শখ হলো মমি হওয়ার। কিন্তু শর্ত একটাই, দেহ কাপড়ে মুড়িয়ে কফিনে বন্দি করে রাখা যাবে না। তাহলে আর তুতেনখামেনের সঙ্গে তফাৎ রইল কোথায়? বরং স্যুট বুট পরিয়ে কফিনের পাল্লা খুলে রাখতে হবে দেহ। 2 বছর পর তাঁর মৃত্যু ঘটলে করা হয় সেই ব্যবস্থা। মিসৌরির মাউন্ট অলিভ সমাধিক্ষেত্রের একটি বিশেষ ঘরে 100 বছর ধরে শুয়ে রয়েছেন তিনি। তীব্র রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে নিয়মিত অবিকৃত রাখার চেষ্টা করা হয় শরীরটিকে। পরানো হয় নিত্য নতুন জামা কাপড়। টাকা পয়সা জোগাড় অবশ্য নিজেই করে গিয়েছিলেন জোসেফ মার্কোনট। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।